আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? আমরা শুরু করে দিই নাকি? রিয়াদের লেকচারটা দিলাম এখন। আর আমারগুলো তো বই থেকে জাস্ট ইয়ে করা আর কি, তোলা তবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। ভাইয়া, বইয়ের পিডিএফটা দিলে ভালো হয় যদি বইয়ের পিডিএফটা থাকে আর কি। ভিডিওতে আসলে বইয়ের যে পিডিএফটা দিয়েছেন বা স্লাইডটা দিয়েছেন ওটা আসলে ক্লিয়ার না। হ্যাঁ না, বইয়ের কোনো পিডিএফ নেই, এটা অফলাইন বই। আমি ক্লাস নেওয়ার আগে জাস্ট নিজেই তৈরি করি আর কি, তো খুব একটা ভালো হয় না আর কি আমার। আমি একদম কাইন্ড অফ অফলাইন পার্সন, বুঝো নাই? বইটা কিনে নিতে হবে, তোমার যেটা পছন্দ সেই বইটা কিনে নিও। বইয়ের কোনো এমনি কোনো পিডিএফ নেই, বুঝছো? বইটা এমনি আছে আর কি, যে প্রিন্টেড কপিটা। এবার ক্লাস নেওয়ার আগে আমার আসলে অত নোট টোট করা নাই তো, কিছু একটা ইয়ার জন্য ইয়ে করা আর কি। চলো শুরু করে দেই। তোমরা আসো তো, 8-9 জন যে আসো। জি ভাইয়া, শুরু করেন। গুড, তোমরা একটু থাকলে তো ভালো। যদি মনে করো যে পিছন দিয়ে থাকে না, একটা অফলাইন ক্লাসে যায় পিছন দিক দিয়ে টিচার স্টুডেন্ট পালায় যায়। ওকে, খুব বোরিং পড়া জানি আসলে, কিছু করার নেই অ্যাকচুয়ালি। খুব মজার আর কি, এই পড়াগুলো তো একটু মজার, সমস্যা নেই। লাস্ট দিন পড়াইছিলাম গিয়াসুদ্দিন আজম শাহ পর্যন্ত মনে হচ্ছে। এই বংশগুলোর মধ্যে অনেকে আসলে বাংলাদেশে, বুঝো নাই, বিভিন্ন সময় 5-10 বছর পর পরই ক্ষমতা আবার এই চেঞ্জ হয়েছে, বা 10-20-30 বছর পর পরই। তার মধ্যে ধরো যে একটা যে ফেমাস যে 2-4টা সেই ঘটনাগুলো আসলে তুলে ধরা হয়েছে, বুঝছো? তো এই গিয়াসুদ্দিন আজম শাহের পরে এরপরে আসছে ইলিয়াস শাহী বংশ আসছে। তো এখানে ফেমাস দুইটা জিনিস আছে, যে খানজাহান আলী, বুঝছো? ইনি রাজা গণেশকে পরাজিত করেন, এবং খুলনা যশোর এগুলো দখল করেন, এবং ইসলাম প্রতিষ্ঠা করেন, এবং বাগেরহাটে 60 গম্বুজ মসজিদ নির্মাণ করেন, বুঝছো? আর এটা কিন্তু মধ্যযুগের, পঞ্চদশ শতাব্দী, কত কত সাল নির্দেশ করে? পঞ্চদশ শতাব্দী
আরিফ বলো, মাহমুদুল হাসান বলো। জি ভাই। বলো যে হচ্ছে পঞ্চদশ শতাব্দী মানে কোন সালটা নির্দেশ করে, কোন কোন সময়টাকে? 1400, 1400 থেকে 1499। আরে গ্রেট, এত ভালো। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই সময়টাতেই আসলে নির্মিত হয় ষাট গম্বুজ মসজিদ। এর গম্বুজ মেইনলি হচ্ছে ৭৭টা, আর চার কোনায় চারটা আছে, মোট যোগ করলে ৮১টা হয়। ১৯৮৩ সালে ইউনেস্কো এটাকে ৭১১তম বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে, বুঝছো? এটা ১৯৮৫ সালেও হয়েছে আর কি, মানে একটা ডিবেটের পরে ৮৫ সালেও বলে আর কি, বুঝছো? এরপরে দেখো ইলিয়াসী বংশে আর খুব একটা ভালো পাওয়ারফুল রাজা নাই। তারপরে শাহী বংশ, বুঝছো? এখানকার একটা বিখ্যাত রাজা আছে যে সবাই মোটামুটি নাম জানে, যে আলাউদ্দিন হুসাইন শাহ, বুঝছো? ইনি কিন্তু বাংলার আকবর নামে পরিচিত। এবং ইনি কিন্তু ওই যে গৌড়ের ছোট সোনা মসজিদ, যে চাঁপাইনবাবগঞ্জে যে তোমরা অনেকে দেখতে গেছিলাম, এই মসজিদটা ইনি নির্মাণ করছেন, বুঝছো? আর বাংলার শ্রেষ্ঠ সুলতান ইনি। এর রাজধানী ছিল একডালাতে, একডালা নামে একটা জায়গা আছে এখানে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছো? আলাউদ্দিন হুসাইন শাহ একডালাতে। এদের জীবন কাহিনী অনেক কিছু আছে, এদের জীবনে প্রেম ছিল, অনেক বিয়ে ছিল, অনেক কিছু ছিল, এগুলা বললে আরো মজা লাগতো, কিন্তু বাট ব্যাপারটা হচ্ছে যে একটু জাস্ট আমাদের নৈবেত্তিক থাকা লাগবে, অবজেক্টিভ থাকা লাগবে, কাইন্ড অফ, যে মেইন টপিকটাতে, এই টপিকটাতে থাকতে হবে। সো আলাউদ্দিন হুসাইন শাহ, এটার রাজধানী ছিল হচ্ছে একডালা এর। আর হচ্ছে খুবই পাওয়ারফুল শ্রেষ্ঠ সুলতান ছিল, অনেক একটা যোগ্য শাসক ছিল। ছোট সোনা মসজিদ নির্মাণ করছেন চাঁপাইনবাবগঞ্জে। আর সুশাসনের জন্য কিন্তু এনারা কিন্তু ওই যে মানে অনেক, ওই যে বাংলা সাহিত্যের যে অনেক বড় বড় কবি, মধ্যযুগের যে ইনি কিন্তু অনেক পৃষ্ঠপোষকতা করতেন, বুঝছো, অনেক কিছুকেই। তো হিন্দুরা তাকে নৃপতি তিলক বলে, জগৎভূষণ উপাধি দেয়। তার পুত্র হচ্ছে নাসিরউদ্দিন নুসরাত শাহ, ইনিও হচ্ছে ছিলেন, বুঝছো? ইনি নির্মাণ করছে হচ্ছে গৌড়ের বড় সোনা মসজিদ, বুঝছো? আবার বারোদুয়ারি মসজিদ নির্মাণ করেন, রাজশাহীর বাঘা মসজিদ নির্মাণ করেন, তারপর বাগেরহাটের মিঠাপুকুর নির্মাণ করেন। এগুলো একটু পড়বা, কে কোনটা নির্মাণ করছেন এটা একটু পড়তে হবে, এগুলো আসে, বুঝছো? আর হচ্ছে গিয়াসুদ্দিন আলম শাহ ছিল হচ্ছে বাংলার সর্বশেষ স্বাধীন সুলতান, বুঝছো? এই, এরপর হচ্ছে বারো ভূঁইয়া। বারো ভূঁইয়া বলতে কি বোঝায়? তোমাদের কি ডিপার্টমেন্টাল ক্লাসে কি উপস্থিতি বেশি থাকে নাকি? হ্যাঁ ভাই, এমনই 10 জনের মতো ভাই। আজকে দুইজন কম হয়েছে আর কি, কোনো বেচারা মনে হয় বাইরে কোনো কাজে ব্যস্ত আছে আর কি। ওই দুইজন নাই। না, যদি ডিপার্টমেন্টাল ক্লাসে বেশি উপস্থিত থাকতো ওই ক্লাস করতাম, ওই ক্লাস করাইতাম। ওগুলাতে ক্লাস নিতাম তাহলে। রিয়াদ ক্লাস নিলেও 10-12 জন স্টুডেন্ট হয়, 17 জন। ওকে দেখো, বারো ভূঁইয়া হচ্ছে মানে আসলে হয়েছে কি যে হচ্ছে যখন ওই মানে সুলতান বা এই যে রাজারা ছিল, এরা আসলে অনেক সময় আসলে বাংলাকে ওইভাবে শাসন করতে পারেনি। তখন বাংলার একটা লোকাল কিছু জমিদারের মতো লোক ছিল, যারা নিজেরাই আসলে জমি সহ পুরা শাসনভারটা বহন মানে মানে নিত আর কি, নিজের কাঁধে নিত এবং পুরো এলাকাটা শাসন করতো। তো বিভিন্ন জন বিভিন্ন নাম দিছে, মুসলমানরা আসার পরে সুলতান, নবাব, এরকম নাম দিছে। তার মধ্যে এই যে বাংলার এই বিস্তৃত এরিয়াটা, তোমার এই যে আহ কোন যেন ময়মনসিংহ থেকে গাজীপুর, এই পুরা এরিয়াটা যে আছে, এই পুরাটা হচ্ছে শাসন করতো বারো ভূঁইয়ারা, বুঝছো? আসলে কিন্তু সংখ্যায় 12 না, তোমার এরা অনেক বেশি ছিল সংখ্যায়। এখানে বলা আছে 36 জন। আমিও এরকম 18 থেকে 22 জনের নাম শুনছিলাম আর কি, বা এরকম। কিন্তু এদেরকে মানে এক নামে ডাকা হয়তো বারো ভূঁইয়া। আর এদের নেতা ছিল হচ্ছে ঈশা খাঁ। আর তার স্ত্রীর নাম ছিল সোনা বিবি। সোনা বিবির নাম অনুসারে সোনারগাঁয়ের নামকরণ করা হয়। আহ এটা কিন্তু ওই নারায়ণগঞ্জে আছে, নারায়ণগঞ্জ থেকে ওই পাশে আর কি। আর হচ্ছে মুসাকা হচ্ছে তার ছেলে। এই মুসাকাকে পরাজিত করছেন হচ্ছে ইসলাম খাঁ। এই ইসলাম খান হচ্ছে আসছিল কার প্রতিনিধি হয়ে আসছে, ইনি আসছেন হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের সুবেদার তিনি। সম্রাট জাহাঙ্গীরের প্রতিনিধি হয়ে এসে এই স্বাধীনভাবে যে শাসন করতো এলাকাটাকে, এই এলাকাটাকে উনি হচ্ছে মানে কি নিজের এলাকায় দখল করছে এবং হচ্ছে মুসাকাকে পরাজিত করছে। এই,
আর তারপরেই ইসলাম খান ১৬১০ সালে বাংলার রাজধানী নিয়ে আসেন ঢাকায় এবং নাম দেন জাহাঙ্গীরনগর। এর ফলে বাংলা মানে ঢাকা প্রথম রাজধানী হয় ১৬১০ সালে এবং সেটা করছে ইসলাম খান। এটা মনে রাখবা যে ঢাকা কিন্তু প্রথম যে রাজধানী হয়েছিল এই ১৬১০ সালে, বুঝছো? ঢাকা মনে হয় ৫ বার রাজধানী হয়েছিল। ১৬১০ সালে একবার হয়েছে, ১৬৬০ সালে হয়েছে, এরকম আর কি। একটা পড়া আছে, এটাও পড়তে হয় ভূগোল টুগোল বা কোথাও যেন। কিন্তু ১৬১০ সালে প্রথমবার ইসলাম খান হচ্ছে এই হচ্ছে ঢাকায় রাজধানী নিয়ে আসেন, বুঝছো? এবং এটা জাহাঙ্গীরনগর নাম দেন। আর হচ্ছে বাংলায় মুঘল শাসন দুই ভাগে ভাগ ছিল। একটা হচ্ছে সুবেদার দিয়ে শাসন হইতো। সুবেদারি কিরকম, যে ওরা বলতো বাংলা একটা সুবা বলতো, বাংলাটাকে বলতো শাসন এরিয়া হিসেবে বলতো, এটাকে সুবা বলা হয়তো। কারণ বিভাগ আছে, এখন জেলা আছে, ওরকম বলা হতো সুবা। এই সুবা, এই প্রত্যেকটা সুবায় একটা হচ্ছে শাসক থাকতো, এটাকে বলা হতো সুবাদার। শায়েস্তা খাঁ ছিল, এরকম অনেকেই ছিল, বুঝছো? তো ইসলাম খাঁ ছিল একজন, আরো বেশ কিছু আছে। আবার হচ্ছে নবাবী শাসনও হয়েছে, বুঝছো? যে নবাব সিরাজউদ্দৌলা, লাস্টের দিকে এসে সিরাজউদ্দৌলা এরকম নবাব ছিল, আলীবর্দী খাঁ ছিল, বুঝছো? এরকম। তো হচ্ছে ইসলাম খাঁ ১৬১০ সালে ঢাকায় রাজধানী করেন, এটা তো বলছি। আর হচ্ছে ধোলাই খাল নির্মাণ করছেন বুড়িগঙ্গার তীরে, এই। আর হচ্ছে শাহ সুজা রাজধানী রাজমহলে নিয়ে যান। ঢাকা চকবাজারে বড় কাটরা নির্মাণ করেন। এখন বলো বড় কাটরা কি? বড় কাটরা বা ছোট কাটরা এটা কি? আমার কথা কি বোঝা যাচ্ছে বা কোনো সাজেশন? জি ভাইয়া, বুঝা যাচ্ছে। বড় কাটরা জিনিসটা কি জানো? বা ছোট কাটরা, এগুলা কি বলে, বোঝায় কি? বড় কাটরা হচ্ছে একটা হচ্ছে অতিথিশালা, বুঝছো? মানে এই বাংলা সুবার সুবাদার হিসাবে তার রাজকীয় যে তার মানে হচ্ছে যে সে একটা অতিথিশালা করছে যে এই ইয়ার জন্য, এটাকেই বলে কাটরা বলতো, বুঝছো? যে বড় কাটরা ঢাকা চকবাজার নির্মাণ করেন শাহ সুজা। আরেকটা নির্মাণ করেন ছোট কাটরা নির্মাণ করছে মনে হচ্ছে ওই যে যে মুরাদ, মুরাদ ছিল না কি যেন, আরেকজন যে ছিল, উনি নির্মাণ করছে মেবি আর কি। এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝছো? একটু কষ্ট করে মনে রাখতে হবে। তো এই নোটটা ভালো, বুঝছো? হ্যান্ড নোট গুলো আসলে একটু হ্যান্ডি হয় বেশি, একটু কাজে লাগে, একটু হেল্পফুল হয়। আর মীর জুমলা নির্মাণ করছে ঢাকা গেট, এটা কোথায় অবস্থিত? তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে বলাই আছে, এটা ভালো। দোয়েল চত্বর মানে হচ্ছে তোমার কার্জন হল যে আছে না, কার্জন হলের মানে দোয়েল চত্বরের দিকের অপোজিট দিকে, বুঝছো? মানে একদম এই পিছনের দিকে আর কি। এইখানে হচ্ছে ঢাকা গেট, এটা এখনো আছে, আবার সংস্কার করছে এখন, বুঝছো? ১৬৬০ সালে রাজধানী পুনরায় ঢাকায় নিয়ে আসেন। এই যে রাজমহলে যে নিয়ে গেছিল ইয়া শাহ সুজা, ওখান থেকে ঢাকায় আবার নিয়ে আসছেন মীর জুমলা। আবার হচ্ছে এই কোশ্চেনটা কিন্তু ব্যাংকে আসছিল মেবি, না কই যেন আসছিল। আসাম যুদ্ধে যে কামান ব্যবহার করেন সেটা বর্তমানে ওসমানী উদ্যানে সংরক্ষিত রয়েছে। মানে আসাম যুদ্ধে এই কোশ্চেনটা আসছিল যে মীর জুমলা কোন যুদ্ধে কামান ব্যবহার করেন, বুঝছো? এই কোশ্চেনটা কিন্তু আসছিল। আর ওসমানী উদ্যান কিন্তু হচ্ছে গুলিস্তানে, গুলিস্তানের পাশেই, সাথেই যে হচ্ছে একটা ইয়ে আছে, একটা পার্কের মতো আছে ওখানে, বুঝছো? এখন হচ্ছে শায়েস্তা খান, ইনিও একটা সুবাদার ছিল। ইনি কিন্তু ঢাকায় মানে টাকায় ৮ মণ চাল পাওয়া যেত, খুব সস্তা ছিল ওনার সময়। চট্টগ্রাম থেকে পর্তুগিজ ও জলদস্যুদের বিতাড়িত করেন। চট্টগ্রামের নাম দেন ইসলামাবাদ। এই জিনিসটা আমার খুব কনফিউশন হইতো প্রথম দিকে, বুঝছো? যে আমি ভাবতাম ইসলাম খান মনে হয় চট্টগ্রামের নাম দেন ইসলামাবাদ, কিন্তু না, শায়েস্তা খান চট্টগ্রামের নাম দেন ইসলামাবাদ, বুঝছো? তারপর লালবাগ কেল্লার কাজ শুরু করেন যুবরাজ আজম শাহ বলা আছে, কিন্তু এটা আসলে শায়েস্তা খানের কীর্তি, বুঝছো? মানে লালবাগ কেল্লা নির্মাণ করেন শায়েস্তা খান। আর এখানে হচ্ছে পরিবিবির মাজার, পরিবিবি তার মেয়ে, তার মাজার রয়েছে, তার নাম হচ্ছে ইরান দুখত। ও, ছোট কাটরাটা আসলে শায়েস্তা খান নির্মাণ করেন, আর বড় কাটরাটা শাহ সুজা। শাহ সুজা মেইনলি ইয়ার ছেলে আর কি, সম্রাট আওরঙ্গজেবের মেবি ছেলে, বুঝছো? পরাজিত হয়ে চলে আসছে আর কি এখানে। আর চক মসজিদ নির্মাণ করেন, ৭ গম্বুজ মসজিদ নির্মাণ করেন, বুঝছো? এগুলো পড়তে হবে। হ্যাঁ, ছোট কাটরাটা কি? ছোট কাটরাটাও একটা অতিথিশালা, এর নাম দিছে একজন হচ্ছে বড় কাটরা, অলরেডি তৈরি হয়ে গেছে। তো আবার ছোট কাটরাটা মানে নাম দিছে, এটাও ওই চক বাজারের আশেপাশেই, কই জানো, ওখানেই আর কি।
বুঝছো? আগে ঢাকাটা ওখানেই ছিল, বুঝছো? এই যে যখন বঙ্গবন্ধুর আমি অসমাপ্ত আত্মজীবনী তোমরা পড়ছো কিনা জানি না, আমি পড়ছি। তো দেখবা যে ওখানে একটা ইয়া হয়, এই যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে তোমার একটা মিছিল হয়, একটা বিশাল একটা আন্দোলন হয়, বুঝছো? তো ঢাকা কেন্দ্রীয় কারাগার কই? এই পুরান ঢাকার কিন্তু লক্ষ্মীবাজারে। আর লক্ষ্মীবাজারে অনেক কাহিনী কিন্তু ওই বইয়ে কিন্তু আছে। তারপরে হচ্ছে এই যে মোগলটুলিতে যে হচ্ছে ইয়া হয়েছে, উনি ঢাকায় আসার পরে প্রথম রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতেন মোগলটুলি লেনে, ওই ওই অফিস থেকে। মানে বঙ্গবন্ধু কিন্তু অনেকটাই কলকাতা বেজ মানুষ ছিলেন, মানে কাইন্ড অফ হচ্ছে কলকাতায় যাইতো, মানে ওই ওনার বাড়ি যেহেতু গোপালগঞ্জে ছিল, ওখান থেকে ওনারা কলকাতায় যাইতো বেশি। কলকাতায় ওনার বোনের বাড়ি ছিল, কলকাতায় দুলাভাইয়ের হোটেল ছিল, অনেক কিছু ছিল, মানে কলকাতাটা নিজের দেশ মনে করে ওখানেই কাইন্ড অফ আর কি অনেক, নিজের দেশ তো তখন ছিলই, মানে ঢাকায় আসতো না আর কি। পরে ঢাকায় রাজধানী হওয়ার পরে যখন পাকিস্তান হইলো তখন আসলো। তখন আসার পরে হচ্ছে এই পুরান ঢাকাটাতেই হচ্ছে ওনারা মানে অনেক কাজ বাজ করছে আর কি, ওনার বই টই পড়লে বুঝতে পারবো আর কি। এরপর হচ্ছে নবাবী শাসন। এই সুবেদারি দিয়ে যখন চললো না, বা সুবেদারি যখন ভালোভাবে রান করতেছিল না, চেঞ্জ আসে। যখন যে রাজা আসে তখন আসলে বিভিন্ন চেঞ্জ আসে, তখন নবাব পোস্ট দেওয়া হলো যে নবাব এখন শাসন করবে। এখন হচ্ছে নবাব মুর্শিদ কুলি খান ছিল শেষ সুবাদার, এবং ইনি কি করছিল জানো, ইনি কিন্তু সুবাদার ছিল। সুবাদার থাকা অবস্থায় উনি হঠাৎ নিজেকে নবাব বলে ঘোষণা দেন, এরকম একটা কনসেপ্ট, বুঝছো? তখন করা যেত, তখন নাম চেঞ্জ করা যেত, নতুন উপাধি নেওয়া যেত, এগুলো করা যেত, বুঝছো? তারপরে হচ্ছে নবাব সুজাউদ্দিন খান। ইনি হচ্ছেন, এগুলা এত ইম্পর্টেন্ট না, টাকায় ৮ মণ চাল তখনও পাওয়া যাইতো, এটা হচ্ছে বলা আছে। নবাব মুর্শিদকুলি খানের পর নবাব সুজাউদ্দিন খান। এরপর ইম্পর্টেন্ট হচ্ছে নবাব আলীবর্দী খান, বুঝছো? এই আলীবর্দী খান এই প্রথম দুইজনের প্রতি বুঝছো কন্ট্রোল ছিল, মুঘল সম্রাটদের কন্ট্রোল ছিল। এরপরে মুঘল সম্রাটরা নিজেরাই এত দুর্বল হয়ে গেছে যে হচ্ছে নবাব আলীবর্দী খান বাংলার প্রথম স্বাধীন নবাব হয়ে গেছে, বুঝছো? ওরা আর কন্ট্রোল রাখতে পারেনি। তারপর হচ্ছে ইনি কিন্তু বর্গি নামে পরিচিত মারাঠা জলদস্যুদের বিতাড়িত করেন। এনার ছিল 3 কন্যা ছিল, বুঝছো? আমিনা বেগম, ঘোষিদি বেগম, আর ময়মনা বেগমের মতো ময়মনা বেগম, বুঝছো? তার মধ্যে আমেনা বেগমের হচ্ছে ছেলে ছিল হচ্ছে নওয়াব সিরাজউদ্দৌলা। তারপর হচ্ছে এনার একটা প্রকৃত নাম আছে মির্জা মুহাম্মদ। এগুলো অনেক কিছু আছে। ইনি হচ্ছে 10 এপ্রিল 1756 সালে 23 বছর বয়সে সিংহাসনে বসেন। তাহলে দেখো ইনি কিন্তু বেশি টাইম পায়নি, এই 1756 থেকে 1757, এই 1 বছর খালি টাইম পাইছে, বুঝছো? এই 1 বছর টাইমেই এনার নামে এত কিছু হয়েছে আর কি, বুঝছো? মানে সিংহাসনে বসার সাথে সাথেই সেই আর কি এই ডিবেট গুলো শুরু হয়ে গেছে, চক্রান্ত। আসলে তখন থেকেই বাংলাদেশে ভালো কাজ করা কঠিন ছিল, বা এটা কোনো কিছু কাজ করা এটা খুব টাফ ছিল, বুঝছো? সর্বশেষ স্বাধীন সুলতান নবাব উম ইনি ছিল, কলকাতা জয় করে নাম দেন আলীনগর আর কি। এই এটা হচ্ছে শেষ হয়ে গেল ইয়াটা, যে এই মোগল সম্রাটরা যে তারপর বাংলা শাসন যে করছেন মুসলমান যে লোকগুলা, এগুলো শেষ হয়ে গেল। এখন হচ্ছে ইউরোপীয় বণিকরা আসা শুরু করলো, বুঝছো? ভারতে। এই জিনিসটা পড়তে হবে, বুঝছো? মোটামুটি ভাবে বুঝতে হবে। এখন কিছু ইতিহাস আছে যেটা তোমাদের পৃথিবীর ইতিহাস বুঝতে গেলে বা একটু ইয়াটা বুঝতে গেলে হেল্প হবে। যেমন দেখো 74 শতকে রোম রোম সম্রাট ছিল কনস্টান্টাইন, বুঝছো? আর ইনি বাইজেন্টাইন দখল করে, মানে যেটা বর্তমান তুরস্ক, নাম দেন কনস্ট্যান্টিপল, কনস্ট্যান্টিনেপল। 1100 বছর বাণিজ্য করে এখানে। করার পরে এখানে কিন্তু কি হয়, যে তোমার তুর্কি সাম্রাজ্য তোমার হচ্ছে শুরু হয়ে যায় আর কি। তুর্কি সাম্রাজ্য যে হচ্ছে অটোমান সাম্রাজ্য, এরা কিন্তু কি করা শুরু করে, এটাকে অ্যাটাক করা শুরু করে। পরে কি হয়, এটা কিন্তু ওরাই দখল করে ফেলে, এবং ইয়ার সাম্রাজ্য শেষ হয়ে যায়। এই রোম সাম্রাজ্য যে ছিল এটা শেষ হয়ে যায়, দখল করে ফেলে। এটা কিন্তু একটা মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একটা ইয়া বলে গেছিল, যে একটা ভবিষ্যৎবাণী দিয়ে গেছিল যে এই কনস্টান্টিনোপল যে দখল করবে মুসলমানরা। এবং এর নাম দেন হচ্ছে ইস্তাম্বুল, বুঝছো? আর দেখো কিছু ঘটনা আছে, এই যে এই কোণাটায়, এই যে দেখো ক্যারিবিয়ান যেটা দ্বীপপুঞ্জ আছে, সেখানে
সব কিছু কিন্তু বুঝছো, মানে এই যে বিশ্ব যে মানে দেখা বা হচ্ছে মানে আবিষ্কারের ব্যাপারটা, এটা কিন্তু সবসময় কে করছে? ইউরোপিয়ানরা করছে, বুঝছো। কারণ ইউরোপিয়ানদের বিভিন্ন প্রোডাক্ট লাগতো, মশলার চাহিদা বেশি ছিল, আরো অনেক প্রোডাক্ট রাখতো, ওরা অনেক ইমপ্রুভ ছিল, বুঝছো। সামহাও ওরা মানে ওরা প্রথম থেকে অনেক বড় লোক বা অনেক সভ্যতার একটা ব্যাপার ওদের মধ্যে ছিল, বুঝছো। এই কারণে কি হয়েছে যে হচ্ছে ওরা কিন্তু বিভিন্ন জায়গায় শাসনে গেছে। দেখো, ইতালির যে কলম্বাস, ইনি কিন্তু কি করছেন যে এই পাশ দিয়া মানচিত্র দেখলেই বুঝবা যে এখানে কিন্তু ইয়া আছে, দক্ষিণ আমেরিকা আছে। দক্ষিণ আমেরিকাটা পার হয়ে ওনারা চলে গেছেন হচ্ছে এই যে আমেরিকান অঞ্চলটা, যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, এখানে চলে গেছে। এই জন্য ইতালি কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। আবার দেখো, এখানে এই যে আফ্রিকার নিচে দক্ষিণ আফ্রিকা আছে, দক্ষিণ আফ্রিকার নিচে আছে এই উত্তমাশা অন্তরীপ, বুঝছো, কেপ অফ গুড হোপ। এইটা তোমার হচ্ছে পর্তুগিজ নাবিক বার্থেলো মে দিয়াস, এটার নামটা হচ্ছে বার্থেলো মে দিয়াস, বুঝছো। মানে দিয়াস নামটা বুঝো না, ইউরোপিয়ান নাম তো। ইনি হচ্ছে, এইটা হচ্ছে প্রথম ইনি দখল করছে, বুঝছো, পর্তুগিজ নাবিক, কেপ অফ গুড হোপ এইটা। আর দেখো, এই 1498 সালে ভাস্কো ডি গামা প্রথম হচ্ছে এই যে ইউরোপ থেকে বের হয়ে এসে ইনি হচ্ছে কালিকট বন্দরে এসে উপস্থিত হয়েছে, বুঝছো। এই তিনজন, এই তিনজন হচ্ছে ইউরোপ থেকেই বের হয়েছে। একজন হচ্ছে ইতালির, একজন পর্তুগিজ, আর একজন এই ভাস্কো ডি গামা, ইনিও পর্তুগিজ, বুঝছো। এই তিনজন তিনটা জায়গা দখল করছে, মানে আবিষ্কার করছে। তার মধ্যে হচ্ছে ভাস্কো ডি গামা হচ্ছে ভারত, ভারত আবিষ্কার করছে, কালিকট বন্দরে এসে উপস্থিত হয়েছে ইনি, বুঝছো। এই এখন দেখো, ইউরোপীয়রা বুঝছো, ওরা কিন্তু মানে জায়গা অল্প, ওদের সম্পদ মানে বেশি ছিল, আর ওদের মানে ইয়া ছিল অনেক, ওরা সমুদ্রে অনেক, সমুদ্র মানে ইয়া করার, মানে সেলিং করার ওদের অনেক জ্ঞান ছিল, বুঝছো। জাহাজ, বড় বড় জাহাজ, ওরা সেই সময় কাঠের জাহাজ তৈরি করতো, তৈরি করে ওরা নেমে পড়তো। তো এইভাবে ওরা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে ওরা উপনিবেশ গঠন করছে, আসছে। তো দেখো, আসার ক্ষেত্রে সবার প্রথমে আসছে পর্তুগিজরা, তারপর ডাচরা আসছে, তারপর ডেনিশরা আসছে, বুঝছো। তারপরে ইংরেজরা, সবার শেষে আসছে ফ্রান্স, বুঝছো। এই এখন এসে বিভিন্ন দেশে, যেমন আমাদের দেশটাতে ইংরেজরা ফরাসিদের সাথে যুদ্ধ করে ইংরেজরা টিকে গেছে, ইংরেজরা হচ্ছে আমাদের দেশগুলো শাসন করছে। আর ফ্রান্স শাসন করছে হচ্ছে ওই ইয়ার দিকের দেশগুলো আর কি। থাইল্যান্ড তো সবসময় স্বাধীন ছিল, থাইল্যান্ডের আশেপাশের দেশগুলা, মানে সবগুলো দেশই মোটামুটি শাসন করছে, বুঝছো। কেউ না কেউ, এই যে ইন্দোনেশিয়া থেকে শুরু করে ওই পাশে যে মালয়েশিয়ার সব দেশ, থাইল্যান্ডটা বাদে সবাই শাসন করছে, বুঝছো। এর মধ্যে দেখো, পর্তুগিজরা বলা হয়তো ফিরিঙ্গি, এরা পরে কিছুটা জলদস্যু হয়ে গেছে, বুঝছো। শাসন করতে পারেনি, কিন্তু জলদস্যু হয়ে এরা কিন্তু সমুদ্রে বিচরণ করতো এবং বিভিন্ন এলাকা দখল করতো, বুঝছো। এদের একটা বৈশিষ্ট্য ছিল। আর ওলন্দাজরা বিভিন্ন জায়গায় মশলা ব্যবসায় ছিল, শ্রেষ্ঠ ছিল, বিভিন্ন দ্বীপে যাইতো, দ্বীপে যায় এরা কিন্তু মশলা ব্যবসা করছে, বুঝছো। আর ডাচদেরকে তো বলা হয় হল্যান্ড বা নেদারল্যান্ড বলা হয়। তারপর ডেনিশরা কিন্তু তোমাদের 3 নাম্বার বলা হয়তো, এরা ডেনমার্কের। তারপর ইংরেজরা আসছে, তারপরে ফ্রান্স, বুঝছো। এই ইংরেজদের আগমন, এই জিনিসগুলো একটু আরো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। কঠিন লাগতেছে নাকি, না খুব বোরিং লাগতেছে বলো? 6 জন স্টুডেন্ট মাত্র। গুছায় পড়বো বুঝতে পারতেছি না। হ্যাঁ, কিভাবে গুছায় পড়বো বুঝতে পারতেছি না। না না, এটা যদি একবারই বুঝতে পারো তাহলে তো হয়ে গেল। এই যে শীটটা ভালো আছে, এটা শীটটা দেখো আর বই দেখবা, এমনি বুঝতে পারবা। খুব গোছানো ভাবেই বোঝানো হচ্ছে আর কি, মানে যেটুকু বলা হচ্ছে খুব গোছানো ভাবে বোঝানো হচ্ছে, কিন্তু অনেক বড় লেকচার না, বুঝতে পারবা আর কি। যদি আরো দেখতে যে কোন সালের পর কোন সাল আসতেছে, তাহলে আরো মাথা ঘুরে যেত, বুঝছো। দরকার নেই যেহেতু, তাই বাদ। দেখো, ইংরেজরা আসার পরে 1600 সালে ইংরেজরা প্রথমে আসলে কি করছে, ওরা একটা বণিক সংঘ গঠন করছে, মানে ব্যবসা করার জন্য একটা সংঘ গঠন করছে, যেটা আসলে পার্টনার ছিল 218 জন, বুঝছো। যেটার নাম দিচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
তারপরে এরা 1600 সালে গঠন করার ফলে 1608 থেকে 1613 এখানে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেছে সুরাটে, বুঝছো? এই জায়গাগুলো আসলে কিছুটা ইয়াতে তোমার ওই কাইন্ড অফ, সুরাট অবশ্য এখনো ইন্ডিয়াতে আছে, এটা হচ্ছে তোমার নাম চেঞ্জ হয়নি। তোমার এটা হচ্ছে বিহারের ওই পাশেই আর কি, ওই জানো, তোমরা বলবা হোমওয়ার্ক টোমওয়ার্ক পড়ো না, করে এসে বলবা যে ভাই আপনি তো এটা ঠিক বলেন নাই সেদিন, এটা ঠিক বলছেন, ছোট বাচ্চাদের মতো, মানে এটা ছিল টাইম। এখন দেখো সুরাটে এটা কিন্তু সম্রাট জাহাঙ্গীরের আমলে, বুঝছো? এই জিনিসগুলা আসে, বুঝছো? আর হচ্ছে বাংলায় প্রথম বাণিজ্য বাণিজ্য কুঠি করছে শাহজাহানের আমলে, আর জাহাঙ্গীরের আমলে হচ্ছে প্রথম হচ্ছে সুরাটে এসে ভারতের কোথাও আর কি বাণিজ্য কুঠি করছে, বুঝছো? এই বঙ্গদেশে যে বাণিজ্য কুঠি স্থাপন এটা কিন্তু আরো পরে 1633 সালে হরিহরপুরে তোমার হচ্ছে সম্রাট শাহজাহানের আমলে। আর কলকাতা শহরটা যেটা, এইটা কিন্তু ছিল একটা গ্রাম ছিল, বুঝছো? এই আওরঙ্গজেবের সময়, আরো পরে শাহজাহানের পরে যখন আওরঙ্গজেব, এই সময় কলকাতা শহর গড়ে ওঠে। এই সময় কোম্পানির বিভিন্ন যে কর্মকর্তা থাকে না, এরকম একটা এজেন্ট ছিল একজন, নাম ছিল জন চার্নক। ইনি একটা গ্রাম, দুটা গ্রাম কিনে নিয়েছিল, বুঝছো? সুতানটি গ্রাম আর হচ্ছে কলকাতা গোবিন্দপুর, এই কিনে নিয়ে আওরঙ্গজেবের কাছে কিনে নেয়, বুঝছো? কিনে এখানে ইংরেজদের থাকার জন্য বিভিন্ন ভাবে একটা শহর গড়ে তোলে, বুঝছো? কলোনিয়াল শহর যেগুলো বলে, বুঝছো? এই এখানে হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ গঠন করে, তৈরি করে আর কি 1698 সালে। 1800 সালে একে হচ্ছে একদম বেস বানায়, বা কলকাতাকেই কিন্তু রাজধানী বানায়, বুঝছো? ওরা ওদের শাসনের ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই ভিত্তি প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণের মধ্য দিয়ে, বুঝছো? এরপর বেশ কিছু যুদ্ধ হয় ফরাসি ও ইংরেজদের মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে কর্ণাটক যুদ্ধ, যেটা ইয়াতে। তো এই যুদ্ধগুলোয় সবাই সবসময় ফরাসিরা পরাজিত হইতো, ওরা জিততে পারতো না ইংরেজদের কাছে। তারপরে শুরু হয়ে যায় আধুনিক যুগ। এখন হচ্ছে এখানে একটু ভালো থাকলে ভালো হইতো যে 1757 সালে যে তোমার ইয়া হয়েছে, পলাশির যুদ্ধ হয়েছে। পলাশির যুদ্ধের কিছু জিনিস তোমরা এত কিছু পড়তেছো এটাও দেখতে পারতা যে 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছে, এবং এখানে সিরাজউদ্দৌলার পতন হয়েছে। কিভাবে কিভাবে হয়েছে এই জিনিসগুলো তোমরা দেখতে পারতাম, ভাগীরথী নদীর তীরে হয়েছে এই যুদ্ধটা। এই এখন দেখো ব্রিটিশ শাসন শুরু হয়ে গেছে 1757 সাল থেকে, কিন্তু মেইনলি 1765 সালে, মানে এই বক্সারের যুদ্ধ যখন 1764 সালে হয়েছে, তখন মীর জাফরের যে জামাতা মীর কাসিম, একে যে বসাইছিল, এর সাথে যুদ্ধ, এ ছিল স্বাধীন চেতা, বুঝছো? এ নিজের মতো করে শাসন করতে চাইছিল, কিন্তু ইংরেজরা একে পরাজিত করে দেয়। পরাজিত করে 1765 সালে বার্ষিক 26 লক্ষ টাকা ওরা হচ্ছে বাংলায় দেওয়ানি লাভ করে এর বিনিময়ে। 26 লক্ষ টাকা দিয়ে দেয়, বিনিময়ে বলে যে আমরা হচ্ছে রেগুলার ট্যাক্সটা আমরা আদায় করবো, বুঝছো? এটা বলে। আর হচ্ছে বাংলা বলতে বোঝাইতো বাংলা, বিহার ও উড়িষ্যা, বুঝছো? এই তিনটাকে বোঝাইতো। আর হচ্ছে এই দেওয়ানিটা থাকে 1765 থেকে 1857 সাল পর্যন্ত, বুঝছো? আর গভর্নর ছিল লর্ড ক্লাইভ। আর প্রথম লর্ড ক্লাইভই ছিল ইনি কিন্তু হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন। এই তোমাদের যদি এই পার্টটা কঠিন লাগে তাহলে বাদ দিয়ে, এই পার্টটা বাদ দিয়ে আমরা হচ্ছে পড়তে পারি, তোমার হচ্ছে ভাষা আন্দোলনের ব্যাপারটা পড়তে পারি, বুঝছো? এখানে অনেকগুলো হচ্ছে ব্রিটিশ তোমার এখন আসবে, ভাইসরয় আসবে, লর্ড আসবে, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট নাকি, ভালো ইম্পর্টেন্ট, খারাপ না, বুঝছো? তুমি বলতে পারো যে ভাই এটা একটু লাগতেছে। তো দেখো, দ্বৈত শাসন জিনিসটা কি? দ্বৈত শাসন হচ্ছে কি, যেটা হচ্ছে লাভের জিনিস, যেটা হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস, ওইটা হচ্ছে নিবে হচ্ছে ব্রিটিশরা। আর যেটা হচ্ছে বোরিং বা বিরক্তিকর কাজ, ওইটা করবে হচ্ছে নবাব। যেমন হচ্ছে অর্থ সংগ্রহ, রাজস্ব, এবং কি যুদ্ধ টুদ্ধ করা, এটা করবে হচ্ছে ইংরেজরা, বুঝছো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি করবে। আর হচ্ছে বিচার শাসন, রেগুলার কার গরু কেটে নিয়ে গেছে, বুঝছো? কার হাঁস কে ধরছে, কার বউ নিয়ে কে পালাইছে, এই ধরনের যে কনসেপ্ট গুলা, এগুলা হচ্ছে বিচার ও শাসন করবে নবাব, বুঝছো? তো নবাবের খালি কাজ হচ্ছে ওটা বসে থাকে, বসে থেকে হচ্ছে এইসব মারামারি এগুলা নিয়ে হচ্ছে করতো, বুঝছো? আর ট্যাক্স
ট্যাক্সের জন্য যে অত্যাচার নির্যাতন এগুলা হচ্ছে ব্রিটিশরা করা শুরু করলো, বুঝছো? এটা হচ্ছে লর্ড ক্লাইভ করছিল এবং এটার কারণে বাংলাদেশের মানে সেই সময় বাংলার খুবই আর কি ক্ষতি হয়ে গেছিল, বুঝছো? সো এই দ্বৈত শাসন প্রতিষ্ঠার জন্য লর্ড ক্লাইভকে শাস্তি দেওয়া হয়। উনি আসলে কি যেন একটা ইয়া ছিল ওনাদের, মানে ওই আমলাতন্ত্র ছিল তো ব্রিটিশ, ওই আমলাতন্ত্রে উনি আসলে একটা প্যাচে পড়ে গেছিল, ওই প্যাচে পড়ে যাওয়াতে ওনাকে হচ্ছে শাস্তি দেওয়া হয়। আর অপমানে তিনি কি করে, 1774 সালে উনি হচ্ছে আত্মহত্যা করেন, বুঝছো? এটা বাঙালিরা এটা বলতে মজা পায় বা শুনতে। এই এরপর হচ্ছে লর্ড কার্টিয়ার, এনার সময় কিন্তু একটা বড় এই কোশ্চেনটা আসে যে হচ্ছে বাংলায় যে ভয়াবহ দুর্ভিক্ষ হয় যে 76-এর মনন্তর, সেটা হচ্ছে 1176 সালে। এটা হচ্ছে ইংরেজি কত সাল? ইংরেজি হচ্ছে 1774 সালে। এখানে মনে হচ্ছে 496 না 95 যোগ করলে হয়ে যায় আর কি, বুঝছো? এই আর হচ্ছে এটা এই সময় ছিল তোমার লর্ড কার্টিয়ার ছিল এই সময় হচ্ছে ইয়া। আর এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই নোটটা তোমরা খুব ভালো করে পড়িও। বই পড়ার পাশাপাশি এই নোটটা পড়লে তোমাদের জন্য ইজি হবে আর কি। এরপরে আসছেন লর্ড ওয়ারেন হেস্টিংস, বুঝছো? ইনি কিন্তু পাঠশালা মানে দেখো এই জিনিসটা বোঝানোর জন্য একটা হচ্ছে লাইন লেখছেন ইনি, যে হচ্ছে যশোর জেলার হেস্টিংস রাজার 5 জন সালার এগুলা দৈত্যের সাথে দেখা করতে মুর্শিদাবাদ থেকে কলকাতা যেত। এনার এখানে এনার হচ্ছে ইয়াগুলা বলা আছে, বুঝছো? যে দেখো ইনি কি করছেন, ইনি হচ্ছে প্রথম ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে প্রথম জেলা যে ব্যবস্থা এটা প্রচলন করেন, বুঝছো? এই এই ওয়ারেন হেস্টিংস যশোর জেলা এটা শুরু করেন, বুঝছো? এই জন্য বাংলাদেশের প্রথম জেলা বলা হয় যশোর জেলাকে, বুঝছো? এটা একটা। আর ইনি কিন্তু পাঁচশালা নামক একটা ভূমি বন্দোবস্ত আইন প্রচলন করেন, মানে কি, যে তুমি হচ্ছে 5 বছরের জন্য ভূমির মালিক, বুঝছো? এরপরে কি, তুমি হচ্ছে ট্যাক্স দিবা, ট্যাক্স যদি 5 বছর পর না দিতে পারো তাহলে তোমার কিন্তু জমি তোমার কাছে নিয়ে নিবে। আর ইনি হচ্ছে বেশ কিছু আইনও পাশ করেন, রেগুলার অ্যাক্ট, বুঝছো? আইনগুলা এখন ইম্পর্টেন্ট না, তাও ইম্পর্টেন্ট আর কি, বুঝছো? দ্বৈত শাসনটা বিলোপ করেন। আর হচ্ছে রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতা নিয়ে যান। এই যে মুর্শিদাবাদে ওই যে ইয়া থেকেই ছিল, যে ওই যে বলো কে নিয়ে গেছিল মুর্শিদাবাদে, কে নিয়ে গেছিল রাজধানী? যাই হোক, দেখো ওই যে ইয়ার সময় ছিল, সিরাজউদ্দৌলার সময় ছিল আরো, আর ইসলাম খাঁ মেবি নিয়ে গেছিল। মুর্শিদাবাদ থেকে কলকাতা নিয়ে যান, বুঝছো? এরপরে ওয়ারেন হেস্টিংস এর পরে আসছেন লর্ড কর্নওয়ালিস। এনার একটা বিখ্যাত একটা উপাধি ছিল, ইনি কিন্তু আমেরিকার সাথে কিন্তু যুদ্ধে কিন্তু ইনি জিতে আসছিল, বুঝছো? হেরেও আসছিল আর কি, আমেরিকা যুদ্ধের সেনাপতি আর কি, হেরে আসছিল আমেরিকা যুদ্ধে, জিতছে এবং আমেরিকার কাছে যে হেরে আমেরিকাকে স্বাধীনতা দিয়ে আসছিল আর কি, বুঝছো? ইনি কি করছে, পাঠশালা বাদ দিছে, 10 শালায় চলে আসছে, মানে 10 বছর ব্যাপী, বুঝছো? আর হচ্ছে ইনি একটা কাজ করছে, দেখো কাজগুলো দেখো। 1776 সালে মার্কিনদের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ছিলেন হচ্ছে কর্নওয়ালিস, বুঝছো? 10 শালা ভূমি বন্দোবস্ত আইন পাশ করেন। তারপরে 10 শালা বাদ দিয়ে ইনি কি করেন, চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত আইন করেন, বুঝছো? আর সূর্য আইন প্রচলন করেন, এটা খুব টাফ ছিল, যে সূর্যাস্তের আগেই তোমাকে টাকা জমা দিতে হবে, কোনো একদিন দেরি করা যাবে না, যেদিন ডেট ওই দিন সূর্যাস্তের মধ্যেই তোমাকে টাকা জমা দেওয়া লাগবে, না হলে তুমি তোমার জমির মালিকানা হারাবা। এইভাবে কিন্তু অনেক পুরাতন জমিদার জমিদারি হারাই ফেলছিল, বুঝছো? এর কারণে অনেক মানে জমি অনেক ব্যাপারী টাইপ লোক আছে না, যারা অনেক টাকা পয়সা হয়েছে, তারা হঠাৎ জমিদারি কিনে নিছে, তারা মানুষকে অনেক অত্যাচার করছে, বুঝছো? তো ব্রিটিশদের পুরো সময়টা ছিল অত্যাচারে ভর্তি আর কি, বুঝছো? লর্ড কর্নওয়ালিসের যে টাইমটা, ওটা ভালো লোক ছিল না, খুব শয়তান লোক ছিল। ইনি জমিদারি প্রথাটা চালু করেন। এরপর লর্ড ওয়েলেসলি, ইনি একটা জিনিস করছিল যে অধীনতামূলক মিত্রতা, যে হচ্ছে তুমি আমার অধীন, অধীন হয়ে তুমি হচ্ছে কি মিত্র, বুঝছো? এইটা। তো এনারও হচ্ছে কি আছে, একটা লাইন আছে, এই লাইনটা তোমরা পড়বা যাতে ইজি লাগে।
ইনি হচ্ছে মিত্রতা আইন চালু করেন এই অধীনতামূলক। তারপর ফোর্ট উইলিয়াম কলেজ ইনি প্রতিষ্ঠা করেন। এই হচ্ছে লর্ড ওয়েলেসলি 1800 সালে প্রতিষ্ঠিত যেটা। তারপর চতুর্থ মহিষাসুরের যুদ্ধে ইনি টিপু সুলতানকে ইনি পরাজিত করেন, বুঝছো? এই এরপরে হচ্ছে এই এই যে দেখো, ওয়েলেসলির ভাই কিন্তু এই যে আর্থার ওয়েলেস ইনি কিন্তু ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়নকে পরাজিত করেন, বুঝছো? তাহলে এরা কিন্তু কি দুই ভাই ছিল সেনাপতি, এবং একজন কিন্তু কি যে অন্যতম হচ্ছে বীর, যে নেপোলিয়নকে পরাজিত করছে ওয়াটারলু যুদ্ধে। যেটা হচ্ছে এটা কিন্তু ওয়াটারলু কোন জায়গায়, এগুলো কিন্তু আসে, ওয়াটারলু হচ্ছে যেমন বেলজিয়ামে অবস্থিত। তারপরে এই যুদ্ধটা কবে হয়েছে, এটা মেবি হয়েছে, একটা হয়েছে 1805 সালে আর একটা 1815 সালে। যে ট্রাফালগার যুদ্ধ ওটা মনে হয়েছে 1815 সালে হয়েছে, এটা মেবি 1805 সালে হয়েছে। ওয়াটারলু যুদ্ধটা 1805 সালে হয়েছে, এবং এই নেপোলিয়নকে পরাজিত করছে হচ্ছে এই ওয়েলেসলির ভাই আর্থার ওয়েলেস, ডিউক অফ ওয়েলিংটন। এগুলো কিন্তু আসে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, মানে ভালো একটা জিনিস আসলে কানেক্ট করা হয়েছে। তারপরে দেখো আম, দি হেস্টিংস ইনি ছিলেন কিছুদিন, ইনি কিন্তু কি এই রামমোহন রায়ের যে হিন্দু কলেজ এ প্রতিষ্ঠিত হয় হচ্ছে এই হেস্টিংস এর আমলে। তারপরে হচ্ছে নবাব আব্দুল লতিফ আন্দোলন করলে এই কলেজের নাম পরিবর্তন করে রাখা হয় প্রেসিডেন্সি কলেজ, যেটা কিন্তু কলকাতার একটা কিন্তু বিখ্যাত কলেজ, বুঝছো? হিন্দু কলেজ কিন্তু জিনিসটা খালি হিন্দুদের পড়ানো হইতো, জিনিসটা একটা খারাপ ব্যাপার ছিল। তারপরে হচ্ছে উইলিয়াম বেন্টিং, যাকে আমরা সবাই চিনি, বুঝছো? এনার সময় কিন্তু প্রথম শিক্ষানীতি চালু হয়, যেটা হচ্ছে না, প্রথম শিক্ষানীতি চালু হয় লর্ড ম্যাকলে একটা করেন, আর বেন্টিং এর আমলে ওই জিনিসটাকে ইয়া করা হয় আর কি, বুঝছো? একটা যেটা হচ্ছে 1835 সালে, বুঝছো, যে হচ্ছে একটা শিক্ষানীতিটাকে ইয়া করা হয় আর কি, কার্যকর করা হয়। তারপর ইংরেজি ভাষার প্রতি জোর দেওয়া হয় এনার সময়। অনেক সাব জজ ও মুন্সিফ এই পদগুলো সৃষ্টি করা হয়। তারপর 1829 সালে সতীদাহ প্রথা, এটা হচ্ছে ওনার মেইন একটা অবদান উইলিয়াম বেন্টিং এর সময়। ইংরেজরা বুঝছো অনেক মানে ইয়াও করছে, অনেক ওদের দেশের অনেক যে যে মানে কালচার আছে, সিভিলাইজেশন আছে, সভ্যতা আছে, এসব অনেক কিছু নিয়ে আসছিল, অত্যাচার করতো, কিন্তু ওদের একটা কলকাতার একটা সভ্য সোসাইটির সাথে ওদের একটা ভালো সম্পর্ক ছিল। ওরা অনেক কাজও করতো, বুঝছো, স্কুল কলেজগুলো অনেক একটু প্রতিষ্ঠা করছে, এই আর কি। তারপর হচ্ছে ডালহৌসি। ডালহৌসি কিন্তু ইনি কিন্তু আবার মানে উইলিয়াম বেন্টিং একটু ভালো থাকলেও ডালহৌসি কিন্তু আবার ডেঞ্জারাস ছিল, ইনি সত্য বিলোপ একটা নীতি নিয়ে ইয়া করছিল, বুঝছো? এটার কারণে কিন্তু অনেকের ক্ষতি হয়েছে খুব, যে প্রত্যেকের যে জমিদারি যে সত্য ছিল এটা কিন্তু চলে গেছিল, বুঝছো? এটা কিন্তু স্থানীয় লোকাল জমিদার গুলা কিন্তু তোমার ড্যামেজ হয়ে গেছিল এটার কারণে, এনার এই নিয়মের কারণে। ইনি ডাক ও টেলিযোগাযোগ ব্যবস্থা চালু করেন। তারপরে এই যে চাকরি পাওয়ার জন্য যে এক্সাম যে দেওয়া লাগে, এটা হচ্ছে ডালহৌসি চালু করছেন। তারপর এটা সব ব্রিটিশদের স্টাইলে, বুঝছো? আর এনার সময় কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন চালু করেন। উইলিয়াম বেন্টিং কে মানে সবাই জানে যে হচ্ছে সতীদাহ প্রথা কে আর কি রদ করেন, এটা কিন্তু আসে। কিন্তু এই যে বিধবা বিবাহ আইন যে চালু করছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময়, কোন ইয়া ছিল, কোন ব্রিটিশ লর্ড ছিল, এটা কিন্তু কেউ জানে না, মানে কম জানে এটা। ডালহৌসি হবে এটা। তারপরে দেখো 1853 সালে ট্রেন ব্যবস্থা চালু করেন বোম্বেতে। তারপরে হয়েছে কি লর্ড দিয়ে শাসনে ভালো হচ্ছিল না, বুঝছো? এখন কি হয়েছে, এই যে গভর্নর দিয়ে শাসন বেশি ভালো হচ্ছিল না, তখন গভর্নর শাসনটাকে তুলে দেওয়া হয়, তুলে দিয়ে ভাইসরয় এই পদটা নিয়ে আসা হয়, এবং নতুন একটা শাসন ব্যবস্থা মানে একই রকমই বাট হচ্ছে ভাইসরয় পোস্ট নিয়ে আসা হয়, বুঝছো? এই প্রথম ভাইসরয় ছিল এই যে হচ্ছে লর্ড ক্যানিং। ইনি কিন্তু পুলিশ ব্যবস্থা চালু করছে 1861 সালে, পেনাল কোড চালু করছে, ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু করছে, কাগজি মুদ্রা চালু করছে, এবং কি তার আমলেই সিপাহী বিদ্রোহটা হয়, বুঝছো? এরপর লর্ড মেও, ইনি কিন্তু আদমশুমারি চালু করেন। এগুলো কিন্তু আসে, বুঝছো, কার সময় তোমার হচ্ছে আদমশুমারি চালু হয়। এই নোটটা অনেক গোছানো, বুঝছো, অনেক গোছানো, অনেক ইয়া সাকসিন্ট বলা যায়, অনেক সংক্ষিপ্ত। তোমরা এটা পড়তে পারো একটা বইয়ের পাশাপাশি, মানে ইয়া করতে পারো, একটু টাইম লাগবে, তবে মেইন জিনিসগুলো মনে থাকবে, যেমন লর্ড রিপন কি করছে না করছে, এগুলো মনে থাকবে, লর্ড মেও, তারপরে
লর্ড ক্যানিং পুলিশ ব্যবস্থা চালু করছে, এগুলা জিনিস একটু পড়লেই মনে থাকবে আর পারবা, এটা কোনো ব্যাপার না, বুঝছো? তারপর দেখো, লর্ড লিটন হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেন। এই যে লর্ড রিপন আসছে, লর্ড রিপন কি করছে? ইনি দেখো, লর্ড রিপন ইনি কি করছে, হান্টার কমিশন চালু করছেন, শিক্ষা কমিশন, প্রথম শিক্ষা কমিশন চালু করছেন এই লর্ড রিপন, বুঝছো? এটা হচ্ছে হান্টার কমিশন। ভারত বন্ধু উপাধি পান। তারপরে ইলবার্ট বিল নামে একটা বিল চালু করেন, মিউনিসিপাল আইন পাশ করেন, ফ্যাক্টরি আইন পাশ করেন। এত লাগে না যদিও, অনেক ডিটেলসে বলা আছে। তারপর হচ্ছে লর্ড কার্জন, ইনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হয় এনার সময়, বঙ্গভঙ্গ হয় 1905 সালে। তারপরে কার্জন হল তার নাম অনুসারে, বুঝছো? আর হচ্ছে মিন্টো, মিন্টো কি করছে, মুসলিমদের আর মানে মুসলিমদের জন্য আলাদা নির্বাচন, বুঝছো? মানে কিরকম ছিল কি, যে এলাকাগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ তারা তাদের জন্য আলাদা নির্বাচন হইতো, মুসলিমরাই ভোট দিয়ে মুসলিমরাই হচ্ছে ইয়ে তৈরি করতো, বুঝছো? তাদের নেতা তৈরি করতো। আর হচ্ছে ইনি কিন্তু কি করছে, ইনি হচ্ছে মরলো মিন্টু একটা আইন পাশ করে 1909 সালে। তারপর হার্ডিন্স, হার্ডিন্স কিন্তু আমাদের দেশের জন্য বিখ্যাত, যিনি হচ্ছে বঙ্গভঙ্গ রদ করেন 1911 সালে 12 ডিসেম্বর। আর হচ্ছে হার্ডিন্স ব্রিজ আছে। এখন বলো হার্ডিন্স ব্রিজ হচ্ছে কতটুক লম্বা? তারপর হচ্ছে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যান, এই যে রাজধানী চলে গেল কিন্তু দিল্লিতে, বুঝছো? তারপর হচ্ছে 1919 সালে মন্টেগু চেমসফোর্ড আইন তৈরি হয়, চেমসফোর্ডের সময়। এরপর লাস্ট হচ্ছে মাউন্ট ব্যাটেন, বুঝছো? ইনি কিন্তু ছিল সর্বশেষ ভাইসরয় ছিল। এরা ভারত বিভাগের পরিকল্পনা করেন এবং হচ্ছে অনেক কাজ আছে এই সময়ে, হচ্ছে তোমার এটা হচ্ছে ভারত ভাগের জন্য তোমার একটা ইয়া আসে, তোমার হচ্ছে সচিবের একটা মিশন আসে, তিনজন মিলে। তারপর 18 জুলাই কিন্তু তোমার ভারত স্বাধীনতা আইন পাশ হয়। তারপর 14 আগস্ট প্রথমে পাকিস্তান পৃথক হয়, আর হচ্ছে 15 আগস্ট তারপরে ভারত। আর অবিভক্ত বাংলার শেষ গভর্নর ছিল স্যার ফ্রেডরিক জন ব্যারিফ, এই ছিল। এখন বলো কোন লর্ডটাকে তোমাদের একটু ভালো লাগলো, বা কোন ভাইসরয়টাকে? হুম। হ্যালো। লর্ড ক্যানিং যে সুবিধা ও প্রথা বিলোপ করছিল। সতীদাহপ্রথাকে বিলোপ করছে লর্ড, ক্যানিং না লর্ড ক্যানিং করে না মনে হয়। সতীদাহপ্রথা বিলোপ করছে মানে উইলিয়াম বেন্টিং। এই যে বেন্টিং এর আমলে হয়েছে। সতীদাহপ্রথা 1829 সালে বিলোপ করেন বেন্টিং এর আমলে। লর্ড ক্যানিং এর দেখো, লর্ড ক্যানিং এর কি কাজ আছে? চলো আমরা এখন হচ্ছে ইয়াতে চলে যাব, পাকিস্তান শাসনের মধ্যে চলে যাব, যে পাকিস্তানিরা কেমনে শাসন করছে আমাদের, যেটা মোটামুটি একটু মজার বলা যায়।
ওকে, দেখো, পাকিস্তান আমলে বাংলাদেশ, বুঝছো? ওই সময় একটু ভাইসরয়রা একটু বেশি ছিল, তারপরে গভর্নর বেশি ছিল ব্রিটিশদের সময়। এখন আমরা নতুন একটা দেশ পাইলাম, যেটা হচ্ছে পাকিস্তান, যার জন্য আমরা কিন্তু কি করছি, যে ডাইরেক্ট যুদ্ধ না করলেও কিন্তু আন্দোলন করছি, স্বাধীনতা আন্দোলন করছি, এবং হচ্ছে কি ছোটখাটো অনেক লড়াই সংগ্রাম, মানে অনেক একটা আন্দোলনের ফসল কিন্তু পাকিস্তান ছিল আমাদের জন্য। যে লাহোর প্রস্তাব ছিল, আর অনেক কিছু ছিল ভেতরে, বুঝছো? কিন্তু যখন পাকিস্তান হইলো, তখন হচ্ছে এই অখণ্ড বাংলা, বাংলাটা কিভাবে থাকবে, এটা নিয়ে কিন্তু একটা বিশাল ডিবেট ছিল, বুঝছো? অনেকেই চাইছিলাম যে, আমরা চাইছিলাম যে হচ্ছে যেন অখণ্ড বাংলা যেন আমরা পাই, যে কলকাতায় থাকবে আমাদের সাথে, এরকম চাইছিলাম, বুঝছো? কিন্তু আসলে আমরা পাইনি, কারণ হচ্ছে ভারত যারা ছিল, ভারত হচ্ছে হিন্দু মহাসভা ছিল, এরা সব, এরা হচ্ছে হইতে দেয়নি, বুঝছো? এবং সেই সময় কংগ্রেস হইতে দেয় নাই। সো এই অখণ্ড বাংলার জন্য নেতৃত্ব দিচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। উনি ছিল কিন্তু অবিভক্ত বাংলার শেষ, কিন্তু উনি কিন্তু মুখ্যমন্ত্রী ছিল। আর হচ্ছে মুসলিম লীগ চেষ্টা করছিল, কিন্তু বাট হচ্ছে এই ইয়া যে হচ্ছে আমাদের কায়েদ আজম জিন্নাহ, ইনি কিন্তু হচ্ছে বাংলাকে ভাগ করে কিন্তু পাকিস্তান নিতে চাইছে, বুঝছো? সো এইভাবে বাংলাটা বিভক্ত হয়ে যায়। এর মধ্যে হচ্ছে মালদহ, মুর্শিদাবাদ ও নদিয়া, এরা কিন্তু মুসলিম অধ্যুষিত, তারপরও এই তিনটা জেলাকে তোমার দেওয়া হয় হচ্ছে ভারতকে। আর এরই ক্ষতিপূরণ হিসেবে পুরো পার্বত্য যে চট্টগ্রাম, এটা আবার পাকিস্তানের সঙ্গে দেওয়া হয়। আর দেশভাগের পর কিন্তু পাকিস্তানের রাজধানী কিন্তু ছিল করাচি, বুঝছো? আজকের এই ইসলামাবাদ কিন্তু ছিল না। আর পাকিস্তানের দুটো অংশ ছিল 1947 সালে, যে হচ্ছে, সেটা তো জানোই, এটা হচ্ছে পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তান। আর হচ্ছে পাকিস্তানে বাঙালি ছিল কিন্তু অনেক, 56.40%, আর উর্দু ভাষী ছিল 3.37%। আচ্ছা বলো, সবাই যদি, মানে পশ্চিম পাকিস্তানের তো মোস্ট অফ দি মানুষ তো কথা তো বলতোই, তাহলে উর্দু ভাষা এত কম কথা বলতো কেন? মানে এত একটা বড় ভাষা, এত কিছু তারপরও কেন এত অল্প মানুষ, 3.37% মানুষ কথা বলতো? বলো। এমডি, জান্নাতি বলো, নুসরাত জাহান বলো। যে পশ্চিম পাকিস্তানে যে, ধরো যে পাঞ্জাব প্রদেশ আছে, তারপরে উত্তর ওয়াজিরিস্তান প্রদেশ আছে, তারপর করাচি আছে, এরা কোন ভাষায় কথা বলতো? এত অল্প থেকে, এত অল্প কেন মানুষ কথা বলতো উর্দুতে? কেউ জানো না কিছু? মাহমুদুল হাসান? আসো না, নাই তোমরা? ভাইয়া বলে দেন, জানি না। শোনো, উর্দু আসলে কাইন্ড অফ কোনো এলাকারই ভাষা ছিল না আসলে। ওই ব্রিটিশরা যখন আসলে যুদ্ধের জন্য, ওদের হচ্ছে একটা ব্যারাক ছিল এই করাচিতে বা বিভিন্ন জায়গায়, ওদের হচ্ছে ইয়া ছিল, যে এই যে কাজী নজরুল ইসলাম কিন্তু ওখানে গেছিল। তোমার হচ্ছে উনি কিন্তু সৈনিক কবি ছিল, উনি কিন্তু সৈনিক হিসাবে কিন্তু উনি কিন্তু আহ প্রথম বিশ্বযুদ্ধে উনি মানে ফাইট করছে, বুঝছো? তো ওই সময়ে মানুষজন, মানে বিভিন্ন প্রদেশে মানুষ তো আসতো কথা, মানে থাকার জন্য ইয়া হিসাবে। তো ওই সময়ে যে ভারত, পাকিস্তান বা আশেপাশে যারাই আসতো, আফগানিস্তান, এদের সবাইকে যাতে কথা বলতে সুবিধা হয়, এই জন্য দেখবা যে হচ্ছে আরবি হরফে লেখা, কিন্তু বাট হচ্ছে হিন্দি, আরো বিভিন্ন ভাষা মিলে, পশতু, আফগান, তারপরে পাকিস্তানের যে তোমার হচ্ছে বালুচিস্তানে বালুচ ভাষা আছে, আর অনেক ভাষা আছে। এই ভাষাগুলা নিয়ে তোমার একটা ভাষা গঠন করা হয়, নতুন একটা ভাষা, যেটা উর্দু। এই উর্দুটাই হচ্ছে তোমার পরে আসলে শিক্ষিত পাকিস্তানিরা, বা হচ্ছে যারা, যে পাকিস্তানিরা তোমার ভারতে আসতো, বা
তোমার হচ্ছে ব্রিটিশদের আন্দোলনের সাথে যুক্ত ছিল, তারা বলতো, বা একটা শিক্ষিত মানুষের ভাষা ছিল উর্দু, বুঝছো? এরাই আসলে নেতা ছিল। তো এরা এই জন্য এই উর্দুটাকে এরা কাইন্ড অফ এখন যেরকম হিন্দিটাকে প্রচার করা হচ্ছে। ভারতের হিন্দিতে কথা বলে ধরো 5 থেকে 7টা রাজ্যের মানুষ, কিন্তু রাজ্য আছে 28টা বা 29টা রাজ্য আছে। তো বাকি রাজ্যের মানুষ কিন্তু হিন্দিতে কথা বলে না। তো তারপরেও কি হিন্দিটাকে জাতীয় একটা ভাষা হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে, ওইরকম উর্দুটাকেও চেষ্টা করা হচ্ছিল, বুঝছো? আর কায়েদ আজম জিন্নাহ উর্দুটাই জানতো, ওনার ফেভারিট ছিল, এটা একটা ইস্যু ছিল, বুঝছো? এই কারণেই তোমার উর্দুতে খুব কম মানুষ কথা বলতো, বাট তারপরে এটাকেই হচ্ছে জাতীয় ভাষা করার চেষ্টা করা হয়েছে, মানে ওদের হচ্ছে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যে আর কি। আর দেখো প্রধানমন্ত্রী ছিল কিন্তু 8 জন, তার মধ্যে বাঙালি স্বার্থে ছিল শুধুমাত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ইনি 1956 সালে অল্প কিছুদিনের জন্য ছিল, আর কোয়ালিশন সরকারের মাধ্যমে গঠন গঠন করছিল। রাষ্ট্রপতি 4 জন, 4 জনই অবাঙালি। সচিব 19 জনের সবাই ছিল অবাঙালি। সেনা অফিসার কি 908 জনের মধ্যে ছিল বাঙালি ছিল 14 জন। এটা অনেক ইম্পর্টেন্ট। যখন পাকিস্তান হয়েছিল প্রথম, তখন পাকিস্তানের গভর্নর জেনারেল ছিল কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, প্রধানমন্ত্রী ছিল লিয়াকত আলী খান, মুখ্যমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন, আর গভর্নর ছিল ফ্রেডরিক চালমার্স বোন, বুঝছো? আর ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের সরকারে ছিল, মানে 1952 সালে ছিল হচ্ছে গভর্নর জেনারেল ছিল মালিক গোলাম মোহাম্মদ। এই কোশ্চেনটা খুব আসে যে 1952 সালে আহ এই পূর্ব পাকিস্তানের গভর্নর কে ছিল? মালিক গোলাম মোহাম্মদ, বুঝছো? ইনি। আর এর আগে যে মুখ্যমন্ত্রী ছিল 1947 সালে খাজা নাজিমুদ্দিন, ইনি কিন্তু প্রধানমন্ত্রী হয়ে গেছে, খাজা নাজিমুদ্দিন। আর মুখ্যমন্ত্রী হয়ে গেছে নুরুল আমিন। আর হচ্ছে পূর্ব বাংলার গভর্নর ছিল ফিরোজ খান নুন। এখান থেকে তোমাদের জন্য একটা কোশ্চেন আছে, এই ভিকারুননিসা নুন ইনি কে? এই যে ভিকারুননিসা নুন যে গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এইটার হচ্ছে এই ভিকারুননিসা নুন ইনি কে ছিল? রিকগনাইজের প্রতিষ্ঠাতার নাম বিকারুননিসা। ঠিকই আছে। কার ওয়াইফ ছিলেন সেটা মনে পড়তেছে না, একজনের ওয়াইফ ছিল। হ্যাঁ, এই যে ফিরোজ খান নুন আছে না, এনারই ওয়াইফ ছিল, বুঝছো? এনআরই ওয়াইফ ছিল এবং ইনি খুব শিক্ষানুরাগী ছিল। ফিরোজ খান নুন পরে কিন্তু ইনি পাকিস্তানে কিন্তু ইয়া ছিল, প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট ছিল, এই অবস্থায় কিন্তু তোমার সামরিক শাসন জারি করছিল ইস্কান্দর মির্জা, বুঝছো? এরা হচ্ছে তোমার এই পূর্ব বাংলা যখন গভর্নর ছিল ফিরোজ খান নুন, তখন ওনার ওয়াইফ আসছিল, এসে অনেকগুলো স্কুল কলেজ প্রতিষ্ঠা করছে, তার মধ্যে ভিকারুননিসা নুনটা আসলে ফেমাস, বুঝছো? আর পাকিস্তানের ভাষা বিতর্ক, দেখ 1937 সালে যখন মানে মুসলিম লীগ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ইনি কি করছিল, উর্দুকে হচ্ছে তোমার দাপ্তরিক ভাষা করতে চাইছিল দলের, এই যে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা। কিন্তু শেরে বাংলাকে ফজলুল হক এটা বিরোধিতা করছে, তাই এটা সম্ভব হয়নি। এখন ভাষা আন্দোলনের 2টা পর্যায় আছে, একটা হচ্ছে 1947 থেকে 48, আর একটা হচ্ছে চূড়ান্ত পর্ব যেটা 1952। তো দেখো এখানে এই কয়টা ঘটনা ঘটছে। একটা হচ্ছে 17 মে 1947 সালে, এই সময় মুসলিম লীগের নেতা চৌধুরী খালিকুজ্জামান বলছে উর্দু হবে পাকিস্তান রাষ্ট্রভাষা প্রথমবার, যখন পাকিস্তান হয়ই নেই, হবে হবে আলোচনা চলতেছে সেই সময়। তারপর জুলাই 1947 সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য, ইনি কিন্তু উর্দুর পক্ষে মত দেন। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, মানে এটাও ইম্পর্টেন্ট, এটা একটা ইয়া। এই সময়ে মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের ভাষা সমস্যা শিরোনামে একটা প্রবন্ধে তার জবাব দেন। এটা আসে যে আমাদের ভাষা সমস্যা এটা কে লিখছে, এই প্রবন্ধটা, এটা কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বুঝছো? আর 2রা সেপ্টেম্বর 1947 হচ্ছে, এইটা হচ্ছে খুব বিসিএস এর খুব ফেভারিট কোশ্চেন। এটা অনেক জায়গায় 1 সেপ্টেম্বরও থাকে। ঢাবির তরুণ শিক্ষক ফিজিক্সের পদার্থবিজ্ঞানের আবুল কাসেম, ওনার নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠা করা হয়। এখন কিন্তু আমাদের বলা যায় না যে জিন্দাবাদ, এটা বলা যায় না যে বাংলাদেশ জিন্দাবাদ, হ্যাঁ এটা বলা যায় না, কারণ কি, যে জিন্দাবাদ হচ্ছে উর্দু। কিন্তু আমাদের যে ভাষার জন্য যে সবচেয়ে মৌলিক যে প্রতিষ্ঠানটা করা হয়েছিল যে বাংলা ভাষা আন্দোলনের জন্য, তমুদ্দুন মজলিস, ওটাও কিন্তু উর্দুতেই আসলে ইয়ে করা। আবার আওয়ামী লীগ এটাও কিন্তু উর্দু, বুঝছো? উর্দুতে একটা লেখা একটা ওয়ার্ড আর কি। তো আসলে কি আর বলা যায়, এরকম এই ঘটনাটা। তারপর হচ্ছে ডিসেম্বর 1947 সালে একটা ইয়ে হয়, আর 6 ডিসেম্বর 1947 সালে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ থেকে ঢাবি ছাত্ররা বাংলাকে রাষ্ট্রভাষা, মানে পাকিস্তান রাষ্ট্রভাষার দাবি করে। এই
এরপরে হচ্ছে তমুদ্দুন মজলিসি একটা পত্রিকা প্রকাশ করে, পাকিস্তান রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, বুঝছো। এই পত্রিকাটার লেখক ছিল তিনজন, অধ্যাপক আবুল কাসেম, কাজী মোতাহার হোসেন, আর হচ্ছে আবুল মনসুর আহমদ। আবুল মনসুর আহমদ কিন্তু খুব ফেমাস, খুবই ইয়া আর কি। এনার এনার ছেলের ছেলে মনে হয় এখন হচ্ছে এই যে ইয়া ডেইলি স্টার যে সম্পাদক, বা এনার ছেলেও হইতে পারে আর কি। তো এই যে এই পত্রিকাটা কিন্তু প্রকাশ করা হয়েছে আজিমপুরে, বুঝছো, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। তখন আবুল কাসেম, অধ্যাপক আবুল কাসেম আজিমপুরেই থাকতো, ঢাকার এই পুরান ঢাকার যে আজিমপুরে, বুঝছো। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ অনেকগুলো গঠন করা হয়েছে, কারণ বাঙালি জাত তো অনেক বারবার আর কি সবাই আসলে প্রেসিডেন্ট হইতে চায়, তো বারবার কমিটি গঠন করা লাগতো, বুঝো নাই, এরকম একটা কনসেপ্ট। দেখো, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ প্রথম গঠন করা হয়েছে সেপ্টেম্বরের পরেই, অক্টোবর 1947 সালে। এটারও ছিল আহ্বায়ক ছিল, উনি ছিল ফিজিক্সের, ইনি রসায়নের, অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। এরপর দ্বিতীয়বার করা হয়েছে 2 মার্চ 1948, এটা হচ্ছে তোমার শামসুল আলম। এর পরেরটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, বুঝছো, 1950 সালে 11 মার্চ 1950, আব্দুল মতিন, ইনি একজন ভাষা সৈনিক বলা যায় এইটা। এরপর হচ্ছে সর্বদলীয় হচ্ছে কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা হচ্ছে 31 জানুয়ারি 1952, বুঝছো। এই কাজী গোলাম মাহবুব। নেক্সট দিনে পড়াগুলো কেউ পড়ছো নাকি? গত গত দিনে পড়াগুলো তোমাদের 6 জনে কেউ? তোমাদের যাদের বিসিএস খুব টার্গেট, বুঝো না, কোর টার্গেট, তারা, তাদের জন্য আসলে হেল্পফুল হবে এই এই লেকচারটা। যত বোরিং হোক, একটু হলেও হেল্পফুল হবে আর কি, অনেক হেল্পফুল হবে। করি না ভাই, ভালো লাগতেছে। না, তো খুব ধন্যবাদ যে তুমি তো একটা মিথ্যা কথা বলে হলো তো সান্ত্বনা দিছো। আসলে বিসিএস পড়াটাই আসলে এরকম, বুঝছো, খুব মানে যে একদম মন থাকতেছে না, তাও পরীক্ষা সামনে, আর ধরো 20 দিন আছে পরীক্ষা, পড়াই লাগবে, পিলি তো টেকা লাগবে, পিলি না টিকলে তো তোমার মনে করো রিটেনের দরজা বন্ধ, ওপেন হচ্ছে না, ভাইবার দরজা ওপেন হচ্ছে না। আর রিটেন পরীক্ষা দিলেই মোটামুটি 450, ক্যাডার হওয়াটা অন্য জিনিস, বুঝছো। তো মানে বিসিএস জিনিসটা এরকম যে হতাশা, কিন্তু মানে ইয়ে আর কি, তাও পড়তে হবে। এই তাও বাঙালি যদি তাও খুব খুব পারতেছে কিন্তু, অনেকে 2 মাস পরেই মনে করো পিলি কোনো ব্যাপার না, বুঝছো, পিলি টিকে যাচ্ছে। অনেকে 5-6 বার করলে পিলি টিকতেছে, বুঝছো। এটাই হলো ব্যাপার। আর বুয়েট প্যাটার্নের সিভিলের, বুয়েট প্যাটার্নের জন্য বলবো যে এত ডিপ থেকে আসলে আসে না, আবার ডিপ থেকেই কোশ্চেন আসে। হঠাৎ করে আসবে যে এই যে কেন্দ্রীয় রাষ্ট্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিল, আসতেই পারে বা আসেই, এই ধরনের কোশ্চেন আসে। এরপর দেখো, এই সব প্রচেষ্টার বাইরে মনে করো যে এই মৌলানা আকরাম খাঁ, এই লোকটা ছিল আসলে ইয়া তোমার হচ্ছে পাকিস্তানপন্থী। ইনি একটা পূর্ব বাংলা ভাষা কমিটি করছিল, ইনি বলছিল কি যে আরবি হরফে বাংলা লেখা লাগবে। তা আরবি হরফ তখন এটা আর কি উনি চালু করতে চাইছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটা খুব বিরোধিতা করছে, বুঝছো। উনি কিন্তু সেই বিরোধিতা করছে এটার। তবে উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা, উর্দুকে রাষ্ট্রভাষা অনেকেই ঘোষণা করছে। প্রথমে মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে আসছিল 21 মার্চ 1948 এখানে। তারপর 24 মার্চ 1948 কার্জন হলে। তো এইখানে কিন্তু এই ঢাবি কার্জন হলে যে বলছিল, তখন কিন্তু ছাত্ররা হঠাৎ প্রতিবাদ করে উঠছিল, বুঝছো। তো উনি আসলে বুঝতেই পারে নাই যে কেন এই প্রতিবাদটা করছে, তো অনেক সময় নিয়ে উনি বুঝতে পারছে যে আসলে যে আমি যে বলছি যে এই যে উর্দুকে রাষ্ট্রভাষা করা হবে, এটার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে আর কি। তো এই এই যে উনি এটা বলার পরে উনি এমন ভাবে তোতলাইছে বা অনেক মানে এত বক্তৃতা ওনার বাধাগ্রস্ত হয়েছে, উনি আর ভালোভাবে বক্তৃতা শেষই করতে পারেন। উনি কিন্তু একটু পরে নেমে গেছেন স্টেজ থেকে, বুঝছো। ওনার একটা ভাব ছিল খুব, ওই লোকের, বুঝছো। এই যে কায়েদ আজম জিন্নাহ মানে নেতা ছিল, একদম ভয়ানক লেভেলের নেতা একটা ভাব ছিল। তারপর লিয়াকত আলী খানরাও চেষ্টা করছে, এসে বলছে 1948 তিনজন বলছে, বুঝছো। তারপরে মেলে 1952 সালে অ্যাসেম্বলিতে উর্দুকে রাষ্ট্রভাষা করা ঘোষণা করা হয়।
মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই কারণেই হচ্ছে 1952 সালে মানে ভাষা আন্দোলনটা একদম পিকে উঠছিল। যেহেতু পা- পাকিস্তানি অ্যাসেম্বলিতে তোমার হচ্ছে তোমার সংবিধান লেখা হচ্ছিল, তখন উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, বুঝছো? এই কারণে। এরপর হচ্ছে দাবিসমূহ, সবার প্রথম যে দাবিটা আসলে মেইন ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট না। একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে 23 ফেব্রুয়ারি 1948 সালে কুমিল্লা থেকে নির্বাচিত কংগ্রেস এমপি ধীরেন্দ্রনাথ দত্ত, ইনি কিন্তু প্রথমে দাবিটা তুলে ধরেন, বুঝছো? আরেকটা ইম্পর্টেন্ট 11 মার্চ 1948, এই সময় কিন্তু প্রথম হরতাল পালিত হয় ভাষার দাবিতে। আর 1954 সালে হচ্ছে যুক্তফ্রন্টে 21 দফার প্রথম দফা দাবি ছিল রাষ্ট্রভাষা বাংলা, বুঝছো? তো আজকে আমি বেশি পড়াবো না আর, কারণ জানি মনে হচ্ছে তোমাদের এনার্জি কম, বুঝছো? আমারও মনে হচ্ছে যে ইয়ে করা দরকার, তবে নেক্সট দিন একটু বেশি করে পড়াবো, তোমরাও এনার্জি নিয়ে আসিও, যাতে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধটা যাতে শেষ করতে পারি ভালোভাবে। ওকে, কারো কিছু বলার আছে? এই 000 এ বলতে পারো। ভাইয়া পিডিএফটা দিয়ে দিয়ে। পিডিএফটা এখনই দিয়ে দেই, দাঁড়াও। গ্রুপে তো দিয়ে দিছি তো, ইয়াতে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলাম। ধরো এটা ক্লাস দিয়ে জি ভাইয়া। আচ্ছা, এখান থেকে পড়ে আসবা, বুঝছো? এই যে এখান থেকে নিচের গুলো আমি পড়াবো, বুঝছো? আবার হচ্ছে বেসিক ভিউ থেকে পড়াবো। আমি পড়ানোর আগে তোমরা একটু মুখস্থ বলে দিবা, বুঝছো? সবাইকে বলবা যে একটা ভাই আসছে পড়ানোর চাইতে, মানে উনি পড়তে চায় আর কি, কাইন্ড অফ, যে আমরাই বলবো, বুঝছো? হম, দাঁড়াও এই এই পিডিএফটা ভালো করা হয়েছে, বুঝছো? তুলনামূলক একটু ইমপ্রুভ হয়েছে। এই যে দেখো, আমি সিভিল মেন্টরস 8 ব্যাচ, এটাতে আমি দিয়ে দিছি পিডিএফ গুলো। ওকে, নেক্সট দিন একটু বেশি পড়াইতে হবে কিন্তু। আজকে তাহলে রাখি, বাই। আর পড়ে আসবা, বেশি করে পড়ে আসবা, তাহলে ভালো লাগবে। নিজেরাই পড়ে আসবা, কোশ্চেন করবা। ওকে। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়াশোনা করো, বেশি করে পড়তে হবে।